ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে আপত্তি নেই এনসিপির, তবে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং সংস্কার সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সদস্য সচিব আক্তার হোসেন। এদিকে কেন্দ্রীয় নেতা হাসনাত সার্জিস পাটোয়ারি, জারা ও খালেদ সাইফুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজার ভ্রমণের কারণ সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলেছে এনসিপি। যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কোনো মতে, মানে এমনিতেই তো তিনি একটু ভীতু লোক, কোনো মতে এখন বিএনপিকে ক্ষমতাটা হস্তান্তর করে দৌড়ে যেতে পারলে বাঁচে, এরকম একটা মনে হয়েছে আমার। তারা কেন ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন, কেন সে বিষয়ে রাজনৈতিক পর্ষদকে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি। শোকজ হওয়া নেতারা কারা? হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। আচ্ছা বলুন, এই কারণ দর্শানোর চিঠির কোনো প্রয়োজনীয়তা ছিল? আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে এটা একটা নতুন ধরনের নাটক ছাড়া আর কিছুই না। দল হিসাবে দলটির কেন্দ্রীয় নেতাদের কাছে ব্যাখ্যা দেওয়া হয়তো বা তাদের এটা অফিসিয়াল ফর্ম, কিন্তু বাংলাদেশে 18 বা 20 কোটি মানুষের কাছে তাদেরও তো একটা জবাবদিহিতা আছে। আমরা উল্টা দেখলাম যে প্রাইভেসি লঙ্ঘনের সংজ্ঞা শেখাচ্ছেন আমাদের এনসিপির নেতারা। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রাইভেসি লঙ্ঘন? যে কোনো ব্যক্তির পার্সোনাল কোনো কিছু ফাঁস হওয়া, বিশেষ মুহূর্ত ফাঁস হওয়া, এটা অবশ্যই প্রাইভেসি লঙ্ঘন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিনিয়ত আমি আপনাদের শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা হচ্ছে যে আপনারা জানেন গতকালকেই ঐতিহাসিক সেই দিন, যে দিনে ঘোষণা করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। যে জুলাই ঘোষণাপত্র নিয়ে ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সবচেয়ে যে বিষয়টা নজর কেড়েছে সেটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র ঘোষণার এমন একটা চরম সন্ধিক্ষণ বা এমন একটা মুহূর্তেই সেখানে উপস্থিত ছিলেন না জুলাইয়ের অন্যতম যোদ্ধা যাদেরকে বলা হয়, সেটা হচ্ছে হাসনাত সার্জিস সহ আরও অনেকেই। কিন্তু তারা কেন এমন টাইমে কক্সবাজার সফরে গিয়েছেন সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিতর্ক অনেকভাবেই সৃষ্টি হয়েছে। এদিকে তাদেরকে শোকজ করা হয়েছে এনসিপি থেকে এবং তাদেরকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হচ্ছে। এটা অন্যদিকে আপনারা দেখেছেন যে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টকশোতে চাকরি থেকে প্রশ্ন করা হয় ডক্টর ইউনূস কি মানে বর্তমানে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, তিনি কি কোনো রকম বিএনপিকে ক্ষমতা হস্তান্তর করে বেঁচে যেতে চাচ্ছে কিনা, বা এমন কোনো সিচুয়েশন তৈরি হচ্ছে কিনা বা হয়েছে কিনা, এটা নিয়ে প্রশ্ন করেছেন। তিনি কি জবাব দিয়েছেন সেটা আমরা দেখবো। বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শকের বিষয় আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষেপ করার ক্ষেত্রে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। আজ এখানে বিস্তারিত তার কাছে চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে আপত্তি নেই এনসিপির, তবে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং সংস্কার সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সদস্য সচিব আক্তার হোসেন। এদিকে কেন্দ্রীয় নেতা হাসনাত সার্জিস পাটোয়ারি, জারা ও খালেদ সাইফুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজার ভ্রমণের কারণ সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলেছে এনসিপি। আপনার এসির গ্যাসের সমাধান হলো এসজিএস ও সিএনএস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজার যান এনসিপির 5 নেতা। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে দিনভর আলোচনা সমালোচনা হয় বিষয়টি নিয়ে। বুধবার উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে এই শোকজ নোটিশ দেয়া হয়। আলাদা চিঠিতে 5 নেতাকে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে ব্যাখ্যা দিতে বলেছে এনসিপি। এদিকে সকালে জুলাই সনদ ও নির্বাচনের সময় ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে এনসিপি। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচনের সময় নিয়ে আপত্তি নেই তাদের, তবে আগে নিশ্চিত করতে হবে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই। নির্বাচনের পূর্বে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এই সরকারের অবশ্য কর্তব্য। একই সাথে নির্বাচনের পূর্বে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি পাশ কাটিয়ে যাওয়ায় ক্ষুব্ধ এনসিপি। আক্তার বলেন, নতুন সংবিধানের দাবি থেকে এখনো সরেনি দলটি। আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি, গণপরিষদের কথা বলেছি। যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কোনো মতে, মানে এমনিতেই তো তিনি একটু ভীতু লোক, কোনো মতে এখন
বিএনপিকে ক্ষমতাটা হস্তান্তর করে দৌড়ে যেতে পারলে বাঁচে, এরকম একটা মনে হয়েছে আমার। একটা জিনিস একটু বলি, আমি তো বিটিভির ফ্রেমিং একটু দেখতে চাই, বুঝতে চাই নানা কারণে। তো বিটিভির আজকে যে ফ্রেমিং, সেই ফ্রেমিংয়ে জুলাই ঘোষণা দেওয়ার সময় যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন সেখানে, আপনিও সেখানে ছিলেন, তো যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন আমি একটু মানে দূরত্ব দিয়ে বিবেচনা করতেছিলাম, মানে একটু জ্যামিতিক দূরত্ব দিয়ে, যে আজকে মনে হচ্ছিল ডক্টর ইউনূসের সবচেয়ে ক্লোজ হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আজকে মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে একটু দূরে সরে গেছেন হচ্ছেন নাহিদ ইসলাম। তো এইটা কি আসলে আমার দেখার ভুল, এইটা কি ফ্রেমিং নাকি ঘটনাটা আসলে তাই? আমি ফ্রেমিং দেখে আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা কি এরকম আসলে না, আপনি বলেন তো একটু শুনি। মানে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ওনার পাশে দাঁড়িয়েছেন, আর ওনার মাননীয় প্রধান উপদেষ্টার ওই পাশে দাঁড়িয়েছেন আমাদের জুলাই শহীদ সৈকতের বোন, তো তারপরে দাঁড়িয়েছিলেন নাহিদ, ফলে তারপরে দাঁড়িয়েছেন হেফাজত ইসলামের সেক্রেটারি, তারপরে মান্না ভাই, তারপরে আমি। তো এটা তো আসলে ওনারা আগেই ঠিক করেছেন। এই পজিশনটা কিভাবে হয়েছে, মানে কিভাবে ঠিক করেছে? সংস্কৃতি মন্ত্রণালয় এটা সম্ভবত আয়োজনের দায়িত্বে, ফলে তারা বোধহয় এখানে ঠিক করেছে। চেয়ারের পেছনে লেখা ছিল প্রত্যেকের নাম, যার ফলে ওইখানে গিয়ে হয়েছে। তার মানে আমি যেটা বুঝতে পারছি যে বিএনপি সবচেয়ে বড় দল এইটা ঠিক করে, তাই তো? সেইটা তো ধরেন সাধারণভাবে একটা, যেহেতু আপনি যদি বিগত দিনের জায়গা ধরেন, সেটা তো একটা অনুমান সকলের মধ্যেই তো আছেই না। কিন্তু 5 আগস্ট নিয়ে অনুষ্ঠান, সেটাতে 5 আগস্টের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ কারা ছিলেন তাদের পাশে থাকা দরকার ছিল না? মানে আপনার কাছে কি মনে হয়েছে আয়োজনটা দেখে? আমি মানে আপনি যতটুকু বলতে পারেন ওটুকু আপনি বলেন। মানে আমার কাছে, আমার রিডিংটা হচ্ছে যে আমি ফ্রেমিংটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কোনো মতে, মানে এমনিতেই তো তিনি একটু ভীতু লোক, কোনো মতে এখন বিএনপিকে ক্ষমতাটা হস্তান্তর করে দৌড়ে যেতে পারলে বাঁচে, এরকম একটা মনে হয়েছে আমার। বলি 1971 সালে তো আমার বা আপনার কারো জন্ম হয় নাই, তো আমাদের ইতিহাসের উপর নির্ভর করে থাকতে হচ্ছে যারা সেই সময় ছিলেন সেই সময়। কিন্তু 24-এর আন্দোলন বলি, 90-এর গণ আন্দোলন বলি, সেগুলো তো আমাদের চোখের সামনে। 24-এর আন্দোলনটা তো মাত্র 1 বছর হয়েছে, কিন্তু আজকে যখন 24-এর 5 আগস্টে স্মরণ করে 25-এর 5 আগস্ট করা হলো, ডক্টর ইউনূস যখন এখানে উঠলেন, আমার স্বাভাবিক রিডিং হচ্ছে যে এটা প্রতিনিধিত্বশীল হয়েছে কিনা। যদি আমি এটা স্টেজ, আপনি যেটা এখন বললেন যে অনেকের সাথে আসলে আলোচনাই করা হয় নাই, মানে কারা কারা একই স্টেজে একই রকম ভাবে থাকবে, আমরা তো সবই, এটা কিন্তু আসলে ইতিহাসে হয়তো মানে হয়তো আপনি সেখানে উপস্থিত ছিলেন বলে হয়তো আপনারও এটা জবাব দিতে হতে পারে। আমি পরের প্রশ্নটা করে রাখি আর কি। না, আমাকে জবাব দিতে হবে, এবং আমি সেখানে আমি নিজে যে বলেছিলাম মানে অন্ততপক্ষে সেই কথাটা আমি রেজিস্টার করে রাখলাম, কারণ আমার দিক থেকে আমরা সবসময় আমরা চেষ্টা করি যে এই আয়োজনে, যে কোনো আয়োজনে যথাসম্ভব প্রতিনিধিত্বমূলক করা। কারণ আমরা শুনেন, আমরা একটা অত্যন্ত, আমরা ছাত্র আন্দোলন থেকে এসেছি, আপনি ভালো করে জানেন, এবং সবসময় আমরা ছোট সংগঠন করে করে এসেছি, আমরা শুরুতে কোনো বড় সংগঠনে যোগ দিইনি। ফলে আমরা অল্প কয়েকজন মিলে সংগঠন শুরু করেছি এবং সেই সংগঠনকে যথাসম্ভব জনগণের শক্তি করার চেষ্টা করছি। আমাদের কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটি ভয়েসকে মানে মানে প্রধান জায়গা, তো সেটা আমাদের দিক থেকে আমরা মনে করি যে যেভাবে আমরা এই ঐকমত্য কমিশনে বসছিলাম সেখানেও আরো পার্টিসিপেশন থাকলে ভালো হতো। তারপরেও সেটা একভাবে এক ধরনের প্রতিনিধিত্বমূলক করা হয়েছে, সেইটুকু অংশগ্রহণ থাকা দরকার ছিল। আর ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গাতে সমস্ত সমন্বয় প্লাস ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে যথাসম্ভব ভাবে সেখানে দাওয়াত করা এবং তাদেরও একটা উপস্থিতির জায়গা দরকার ছিল, এমনকি শ্রেণী পেশার। কারণ এই শহীদের তালিকায় তো আমাদের আমার একটা আপত্তি যে মানে এইটা জোরে সোরে কেউ ধরাই দেয় না কেন এই সরকারে? নাকি সরকার যে একের পর এক এইগুলিকে, আমি বড় শয়তানি বলি, যে শয়তানিগুলিকে দেখা যায় না, তো একের পর এক এগুলি যে করে, এগুলি ধরাই দেয় না কেন কেউ? মানে আশেপাশে কেউ নাই কারা? দেখুন, এই কথাগুলো যখন আমরা বলি, আমি এই বিষয়ে আমার সাথে আমি আসি আবার আপনার কাছে, এটা আসি আমার কাছে, আমার কিন্তু একটা লাইন বলে এটা শেষ করে নিই। জি জি বলেন, 30 সেকেন্ডে বলে জি বলেন। অনেকগুলো ঘটনায় এই আমাকে একই কথা বলতে হয়েছে, অনেকগুলো ঘটনায়, এবং এটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, পরিষ্কারভাবে আছে বলে আমি মনে করি যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। আমরা যেভাবে এই মানে সকলের অংশগ্রহণটাকে ইয়ে করতে চাই, আমরা দেখেছি যে যারা এটা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের মধ্যে ওয়েটেজ দেওয়া, মানে কে কত বড় কে সেটাকে অনেক আশ্চর্যজনক ভাবে, মানে এটা যদি এখন একটা নির্বাচন কেন্দ্রিক একটা সভা হতো আমি এটা মেনে নিতে পারতাম। বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপি আপনার ঠিক ডান পাশের ইয়াতে অবস্থান করবে, তার পাশে থাকবে জামায়াতে ইসলামী, আপনি পারলে তার মানে, কিন্তু আমি জানি না এই ফ্রেমিং নিয়ে আমার সারা জীবন, মানে আমি আমার 2 সেন্ট দিয়ে রাখলাম। এটা পরে আপনারা জবাব দেন সাকিব ভাই, আপনারা আরো নিশ্চয় বলতে পারবেন। আসসালামু আলাইকুম। এনসিপির শীর্ষ নেতাদের দুর্নীতি কিংবা লুটপাট, তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল অথবা অভ্যুত্থানে এনসিপির এই শীর্ষ নেতাদের কোনো ধরনের কোনো ষড়যন্ত্র ছিল কিনা, মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে কিনা, কী ধরনের প্লট নির্মাণ করা হয়েছিল সেই আন্দোলনে, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে হয়তো আমরা অনেক কিছুই খুব দ্রুত জানতে পারবো। এবং যেহেতু এর মধ্যে আমরা জানতে পারছি এনসিপি এরই মধ্যে খুবই মারাত্মকভাবে, উদ্বেগজনকভাবে বহুধা বিভক্ত হয়ে পড়েছে, সে বিষয়ে আমরা পরে আসছি। তার আগে একটু জানিয়ে রাখি, বা আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে এনসিপির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে। কেন? তারা অভ্যুত্থানের বর্ষপূর্তি দিনে কক্সবাজারে গিয়েছিলেন এবং যেটি গুঞ্জন আকারে ছড়িয়ে পড়েছে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে তারা গোপন বৈঠক করেছে। এখন গোপন বৈঠক করে সেটা দলীয়গতভাবেই সিদ্ধান্ত নিয়ে করা হয়েছে, কিন্তু এই বিষয়টি তো তারা উড়িয়ে দিয়েছে গুজব আকারে। কিন্তু আমরা জানতে পারলাম যে পরবর্তীতে আবার এনসিপির দলীয় ফ্রন্ট থেকে যারা কক্সবাজার গিয়েছিলেন তাদেরকে শোকজ করা হয়েছে। শোকজ লেটারে কি লেখা হয়েছে যে 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালীন তারা কেন ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন, কেন সে বিষয়ে রাজনৈতিক পর্ষদকে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি। শোকজ হওয়া নেতারা কারা,
হাসান আবদুল্লাহ, সার্জিস আলম, নাসরুদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। আচ্ছা বলুন, এই কারণ দর্শানোর চিঠির কোনো প্রয়োজনীয়তা ছিল? মানে এগুলো কি শুধুমাত্র লোক দেখানো নয়? আমি জানি না তাদের গঠনতন্ত্র কি আছে, এটুকু তো বোঝা যায় যে তারা তো আর চাকরি করে না। ব্যক্তিগত যদি কোনো সফরে গিয়েও থাকে, দলকে না জানিয়ে কেন গেল, এটি কি চাকরি? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে তারা দলকে না জানিয়ে কক্সবাজার গিয়েছে, এটি মনে করার কোনো কারণ কি থাকতে পারে? যে অভ্যুত্থানের মূল দাবিদার এই এনসিপির শীর্ষ নেতারা, তাদের একটি গুরুত্বপূর্ণ অংশ, এই যে তাসনিম জারা কিংবা হাসান আবদুল্লাহ, সার্জিস আলম, নাসরুদ্দিন পাটোয়ারি, এরা তো সবার শীর্ষ নেতা। এর বাইরে কে আছে? আক্তার হোসেন, নাহিদ ইসলাম, এই তো, অথবা হামদান মাসুদ। তো শীর্ষ নেতাদের একটা বড় অংশ দলীয় ফোরামকে না জানিয়ে কক্সবাজার চলে গেল, এটি হতে পারে? এটি হতে পারে না। কোনো গোপন বৈঠক থাক আর না থাক, এটি হতে পারে না। অন্তত এই গুরুত্বপূর্ণ দিনটিতে তারা এভাবে যেতে পারে না। আর আমাদের ধারণা অবশ্যই তারা গোপন কোনো বৈঠকে, সেটি পিটার ইতিহাসের সঙ্গে হোক বা অন্য কোনো কারণে হোক, তারা খুব গোপনেই বিশেষ উদ্দেশ্যে কক্সবাজার গিয়েছিলেন। দলে যাওয়ার কথা না তো আসলে। এখন বিষয়টি হচ্ছে তারা যে কারণ দর্শানোর নোটিশ দিলে, এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার মতন। এটি করে আরও মানুষের সামনে বিষয়টি প্রশ্নবোধক করে তুললো আরও খুব বেশি করে। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, সেই অবস্থাও হতে পারে যে আগে থেকে নিজেদের সব কিছু মানে অনেকখানি রহস্যময় করে তুলছে। এখন পিটার ডিহাস যে কক্সবাজার ছিলেন, সেটা নিয়েও বিতর্ক উঠেছে। তার সঠিক অবস্থান সম্পর্কে জানা যায়নি। কোনো কোনো মাধ্যম বলছে, জানা যাচ্ছে যে তিনি যুক্তরাষ্ট্রে আছেন, আবার কেউ কেউ বলছেন না তিনি কক্সবাজার আছেন। যাই হোক, তবে আবারও বলি, বিশেষ উদ্দেশ্যেই তারা গিয়েছিলেন, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। এখন বিষয় হচ্ছে যেটি বলছিলাম যে এনসিপির সব অন্দরমহলের খবরের সব কিছু হয়তো খুব শীঘ্রই একেবারে খোলস ছেড়ে বেরিয়ে আসবে। তার কারণ এনসিপির গুরুত্বপূর্ণ দুই নীতি নির্ধারক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তারা দুজনই সরকারের উপদেষ্টা পদে রয়েছেন। তারা সাম্প্রতিক সময়ে যে মুখোমুখি অবস্থান নিয়েছেন, তাতে করে আমরা অনেক কিছু জানতে পারছি। তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম গত 4 আগস্ট তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যে 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। পরবর্তীতে সেটি তিনি এডিট করেন, সমালোচনার মুখে সেটি আবার ডিলিটও করেন। সেটিকে কেন্দ্র করে আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা, তার ফেসবুকে লিখলেন, আগে সরকারের ভয়ে জনগণ পোস্ট ডিলিট করতো, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে, যেহেতু মাহফুজ আলম সরকারের একটি অংশ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পোস্টের নিচে ছোট করে লেখা ছিল যে সেলফ ক্রিটিক। নিশ্চয়ই এটি সেলফ ক্রিটিক নয়, এটি মাহফুজ আলমকে ক্রিটিক করে লেখা, এটি আমরা নিশ্চিত। মজার বিষয় হচ্ছে 5 আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সরকারের পক্ষ থেকে যে জাঁকজমক আয়োজন ছিল, তার একটি অংশ ছিল ড্রোন শো। সেই ড্রোন শোতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই পোস্টটি শো করা হয়। আমরা দ্বন্দ্ব সংঘাত কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। মাহফুজ আলম এর আগেও অনেক পোস্ট ডিলিট করেছেন, এডিট করেছেন। যেমন গত 29শে জুলাই তিনি একটি পোস্ট দিয়েছিলেন, সিডনিতে তার ভাইয়ের অ্যাকাউন্টে একটা মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে, সেটিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ ওঠে। সেটি ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আবার লিখেছিলেন, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী, এতে জড়িত, সবই প্রকাশ পাবে। একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত এবং একজন কোনো টাকা ধরছেন না, এটা কার সহ্য হবে? সেটি এডিট করে পরবর্তীতে আবার লিখলেন, যখন এনসিপি নেতারা তাকে তির্যক আক্রমণ করতে লাগলেন যে একটি দলের বা একটি সার্কেলের সবাই দুর্নীতিগ্রস্ত, বোঝা যাচ্ছে কোন দলকে তিনি ইঙ্গিত করতে যাচ্ছেন। স্পষ্টভাবে এনসিপি নেতাদেরকে তিনি ইঙ্গিত করছেন। তো সমালোচনার মুখে তিনি সেটি এডিট করে লিখলেন, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন বিভিন্ন দলের কয়েকজন মহারথী, এতে জড়িত সব ষড়যন্ত্র প্রকাশ পাবে। দ্বন্দ্ব সংঘাত একেবারে প্রকাশ্যে আসছে আমাদের সামনে। মাহফুজ আলম যদিও পোস্ট দিয়ে তিনি অসংখ্যবার তা ডিলিট করেছেন, তার এক্সাম্পলও আছে, এটাও সত্য কথা। তিনি ভারতের মানচিত্রের বিরুদ্ধে একটা পোস্ট দিলেন, বাংলাদেশের মানচিত্র বড় করে সেটি ডিলিট করলেন। কয়েকদিন আগে কথিত তৌহিদ জনতার উদ্দেশ্যে তিনি একটি পোস্ট দিলেন, মব ভায়োলেন্সের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন, এগুলো আবার এডিট করেছেন, কোনোটি সংশোধন করেছেন। এবং এরও আগে আমরা জানি যে এনসিপি যখন গঠন হবে, ফরমালি আত্মপ্রকাশ করবে, কে আহ্বায়ক হবেন এটি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। কোনো এক ছাত্র উপদেষ্টার বাসায় কেউ মাহফুজ আলমের নাম প্রস্তাব করেছিলেন, আবার বড় একটি অংশ চাইছিল নাহিদ ইসলামকে। তো নাহিদ ইসলামী শেষমেশ আহ্বায়ক হলেন। দলের মধ্যে গ্রুপিং লবিং থাকতেই পারে বুর্জোয়া রাজনীতিতে, তারাও তো আর বুর্জোয়া রাজনীতির বাইরে কিছু নয়, বরং তারা পেটে বুর্জোয়া, আমরা এটা বলতে পারি যে বুর্জোয়ার চেয়ে ভয়ঙ্কর কিছু, ধরে নাম যেগুলো থাকতে পারে। কিন্তু আত্মপ্রকাশ আগে থেকেই, বিকশিত হওয়ার আগে থেকেই যে ধরনের গুরুতর সব অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে, একে অন্যের বিরুদ্ধে অভিযোগগুলো করছেন, এই দলের ভবিষ্যৎ নিয়ে আমরা নিশ্চিতভাবে শঙ্কিত। এবং আমরা হিন্দি মুভিতে দেখি না, আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে এটা একটা নতুন ধরনের নাটক ছাড়া আর কিছুই না।
দল হিসাবে দলটির কেন্দ্রীয় নেতাদের কাছে ব্যাখ্যা দেওয়া হয়তো বা তাদের এটা অফিসিয়াল ফর্ম, কিন্তু বাংলাদেশে 18 বা 20 কোটি মানুষের কাছে তাদেরও তো একটা জবাবদিহিতা আছে। আমরা উল্টা দেখলাম যে প্রাইভেসি লঙ্ঘনের সংজ্ঞা শেখাচ্ছেন আমাদের এনসিপির নেতারা। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রাইভেসি লঙ্ঘন? যে কোনো ব্যক্তির পার্সোনাল কোনো কিছু ফাঁস হওয়া, বিশেষ মুহূর্ত ফাঁস হওয়া, এটা অবশ্যই প্রাইভেসি লঙ্ঘন। তো এটা কি এদেশে প্রথম হচ্ছে, নাকি এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় বা এখনো বিভিন্ন ফোনালাপ ফাঁস, বিভিন্ন ধরনের কোনো কিছু সামনে আসা, এই ফাঁসগুলো আসলে প্রাইভেসি লঙ্ঘনের মধ্যেই পড়ে? সোজা হিসাব হচ্ছে যে কোনো ব্যক্তির যে কোনো কিছু ফাঁস হওয়ায় প্রাইভেসি লঙ্ঘন। যেহেতু আপনারা জাতীয় নেতা, তাও 5ই আগস্টের মতন একটা গুরুত্বপূর্ণ দিনে আপনারা অনুপস্থিত, কক্সবাজারের রিল্যাক্সেশনে আছেন। এর মাঝখানে খবর আসছে পিটার হাসের সাথে গোপন বৈঠক, যদিও পিটার হাস ওয়াশিংটনে আছে, বাট নানান কিছু তো ঘটেছে। তো এখন কেন এই গুরুত্বপূর্ণ একটি দিনে আমাদের এনসিপির এই 5 কেন্দ্রীয় নেতা তারা আসলে কক্সবাজার ভ্রমণে গেলেন? আর গেলেন তো গেলেন ঠিক দুপুরের দিকে 11টা সামথিং তারা সেখানে গেলেন। এই ব্যাপারটা নিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তো এই এত বড় সাহস এই মুহূর্তে হাসনাত সার্জিসের কাছে এই তথ্য জানতে চাওয়ার অধিকার কে রাখে, বা কার এত বড় সাহস? এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর, যিনি সেক্টর সামলান, সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে 5 নেতার কাছে এই ব্যাখ্যা জানতে চাওয়া হয়। 5 শীর্ষ নেতা আমরা জানি কারা: হাসনাত, সার্জিস, তারপর নাসিরুদ্দিন পাটোয়ারি, ডক্টর তাসলিম জারা এবং ওনার হাজব্যান্ড যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বলা হয়েছে যে গতকাল 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় এত বড় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো 4 জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি। এই অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা এই জায়গাটা আমার কাছে যেটা মনে হয় যে জুলাই এই দিবসটাকে তারা কি প্রত্যাখ্যান করলো? যদি প্রত্যাখ্যানই না করে ব্যক্তিগত সফর এই 5ই আগস্টের মধ্যে তাদের করতে হবে। আর যে জুলাই নিয়ে চেতনা বা যে জুলাই নিয়ে সারা দিন রাত মুখ টুক ফাড়াই বলতেছে, জুলাই পদযাত্রা, যত কিছু করলেন আপনি, সারা বছর রোজা টোজা রাখলেন, ঈদের দিন বা ঈদের জামাত পড়লেন না, মানুষের মনে তো সন্দেহ তৈরি হবে। আসলে আমি বরাবরই বলি যে এনসিপির এই মুহূর্তে বেশ কিছু ভুল পদক্ষেপ আছে, যে ভুলগুলোর কারণে মানুষের কাছে তাদের আস্থা, জনপ্রিয়তা দ্রুত ঝরে যাচ্ছে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে অনেক সাপোর্টার আছে, বাট সাধারণ মানুষের কাছে বিষয়টা কিভাবে গেছে আপনি কমেন্ট করুন, আপনি কিভাবে দেখেছেন। দেখা যাক এই নাটকের শেষ কি হয়। ভালো থাকুন। তো প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন যে ইতিমধ্যে এনসিপি থেকে 5 জনকে শোকজ করা হয়েছে। এর পাশাপাশি আপনারা বেশ কিছু মন্তব্য শুনেছেন, যে সাকিকে যে মন্তব্যগুলো করেছে সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তো দর্শক, ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো করে শেয়ার করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।